বাম উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। নতুন শঙ্কা অ্যাডিনোভাইরাস, পোলিও, যক্ষ্মা সহ 6 ধরনের টিকা সংকট। ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ অধিদপ্তর। গ্রামে ভোগান্তি কমাতে রাজধানীতে লোডশেডিং এর পরিকল্পনা। সন্ধ্যার পর সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে চায় বিদ্যুৎ বিভাগ। অগ্রাধিকারে থাকবে শিল্প কারখানা এলাকা। খরচের ভারে চিড়ে চ্যাপ্টা মধ্যবিত্ত, সংকুচিত আয়, লাগামহীন ব্যয়ের প্রভাব কৃষি, শিল্প, সেবা খাতে। মূল্যস্ফীতি ও মজুরি বৈষম্যে খাতা দীর্ঘ হওয়ার শঙ্কা। বারবার কারিকুলাম পরিবর্তনে হোঁচট খাচ্ছে শিক্ষা ব্যবস্থা। দিশেহারা শিক্ষার্থী, অভিভাবক, বিশেষজ্ঞদের দক্ষতা নিয়ে প্রশ্ন। এনসিটিবিকে ট্রানজিট পয়েন্ট আখ্যা। এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থীকে পরিকল্পিত হত্যা করে লাশ গুমের অভিযোগ। জড়িত সন্দেহে রুমমেট গ্রেফতার। এখনো পাওয়া যায়নি বৃষ্টির মরদেহ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি তাসমিলা খান। তড়িঘড়ি টিকা এনে হাম পরিস্থিতি সামাল দেয়া গেলেও 6টি রোগের টিকার সংকটে বাংলাদেশ। সময় সংবাদের অনুসন্ধান বলছে, রাজশাহী বিভাগের 8 জেলার বেশিরভাগেরই মজুদ শেষ। চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশালের সংকটে আছে একসঙ্গে 5 রোগের টিকা পেন্টাভ্যালেন্টের। বিশেষজ্ঞ বলছেন, টিকা সংকট প্রাদুর্ভাব বাড়াতে পারে নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। সহকর্মীদের সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মনির হোসেন। টিকা দিতে দেরির কারণে দেশে অন্তত 30 লাখ শিশু হাম, রুবেলা, পোলিও সহ 11টি মারাত্মক রোগের ঝুঁকিতে। অনুসন্ধানে দেখা গেছে, গত 1.5 বছরে শিশুর টিকাদান কর্মসূচির ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে গেছে, যার কারণে টিকা না পাওয়া অরক্ষিত শিশুর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। হামের প্রাদুর্ভাব ঠেকাতে হাম, রুবেলা টিকা কার্যক্রম শুরু হলেও নজরে আসে পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি টিকার সংকট। দেশের বেশ কয়েকটি জেলার সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে জানা যায় এমন সংকটের কথা। চট্টগ্রাম বিভাগের 11 জেলায় হামের টিকা পর্যাপ্ত থাকলেও পেন্টা এবং যক্ষ্মার টিকার মজুদ আছে 1.5 থেকে 2 মাসের। আর পোলিও সহ বাকি টিকার সংকট প্রকট। রাজশাহী বিভাগের 8টি জেলার বেশিরভাগেই নেই 6টি টিকা। বাকি বিভাগের কয়েকটি জেলায় 2 থেকে 3 মাসের মজুদ থাকলেও অধিকাংশ টিকার মজুদই শূন্য। রাজশাহী বিভাগে সিরাজগঞ্জে কোনো ধরনের ভ্যাকসিন নেই এবং এই বিভাগের জয়পুরহাটে মাত্র 600 পোলিও টিকা রয়েছে। বরিশালে এই মুহূর্তে পোলিওর কোনো টিকা নেই নিউমোনিয়া, হেপাটাইটিস বি, ধনুষ্টঙ্কার এবং ডিপথেরিয়ার মতো গুরুত্বপূর্ণ টিকা। যশোর জেলায় ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কর, হুপিং কাশি, হেপাটাইটিস বি ও নিউমোনিয়া টিকার কোনো মজুদ নেই। সব ধরনের টিকার 1.5 থেকে 2 মাসের মজুদ গড়ে তুলেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে সংকট রয়েছে পোলিও টিকা, ওরালের। এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম, রুবেলা ল্যাবরেটরির সাবেক প্রধান ভাইরোলজিস্ট ডাক্তার খন্দকার মাহবুবা জামিল আশঙ্কা করেন, টিকার সংকট থাকলে প্রাদুর্ভাব বাড়তে পারে হামের মতো প্রায় নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। অন্যান্য ডিজিজগুলোর জন্য যে ভ্যাকসিনেশনগুলো কিন্তু চলছিল, কিন্তু ওই যেটা বললাম যে যতগুলো বাচ্চার ভ্যাকসিনেশন পাওয়ার কথা ততগুলো পায়নি। সেটা যদি আসলে মিজেলসের, রুবেলার মতো অন্য ডিজিজের জন্য হয়ে থাকে, সেটা আসলে আমাদের ভোগাবে। বিভিন্ন জেলার তথ্য অনুযায়ী একদিকে 6টি টিকার সংকট, অপরদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কি পরিকল্পনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের? মহাপরিচালক শোনালেন হাম, রুবেলার সফলতার কথা। বলেন, বাকি ইপিআই শিডিউলের সব টিকাই মজুদ আছে তাদের কাছে। আমরা আমাদের শিশুদের এই মিজেলস রোগ থেকে যদি আমরা আশা করি রক্ষা করতে পারবো। ইপিআই এর যে অন্যান্য শিডিউল ভ্যাকসিনগুলো আছে, এগুলো আমাদের পর্যাপ্ত মজুদ আছে। প্রতিরোধযোগ্য সব রোগেরই ঝুঁকি ঠেকাতে নিয়মিত টিকাদান নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা।
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ছাত্র দলের নেতারা। শনিবার রাতে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়। এতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নেতৃত্বে অংশ নেন ছাত্রদল নেতারা। রাত ৯টায় শেষ হয় ঘণ্টাব্যাপী বৈঠক। ছাত্রদল নেতারা জানান, সমসাময়িক বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। সরকার নির্বাচনী ইশতেহার ও সই হওয়া জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের একটি ভবনের ভিত্তি স্থাপন করে তিনি আরও জানান, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়তে নিয়োগ পদোন্নতিতে মেধা, সততা, সৃজনশীলতা ও অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হবে। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্র কাম অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন। ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। দেশ এবং জনগণের কাছে আমাদের যেই প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, এসব স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং জনগণের সঙ্গে করা আমাদের চুক্তি। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় পর একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছেন জনগণ। তাদের কল্যাণ নিশ্চিত করাই প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব বলেও জানান প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। সরকার প্রধান জানান, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাষ্ট্রযন্ত্রে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতাই প্রধান বিবেচ্য হবে। সব ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পরে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কৌশল বিনিময় করেন সরকার প্রধান। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করে জামাত স্বৈরাচারী ব্যবস্থা ফেরানোর পায়তারা করছে কিনা এমন প্রশ্ন তুলে ষড়যন্ত্রকারীদের নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। শিক্ষাঙ্গনে নৈরাজ্যের অপচেষ্টা সাধারণ শিক্ষার্থীরাই প্রতিহত করবে বলে আশা মির্জা ফখরুলের। আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। কর্মসূচি সফল করতে শনিবার দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা। সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ১ মে দুপুরে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল। আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে গত জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং নিয়ে জামাত আমিরের অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। দেশের স্থিতিশীলতা বিনষ্ট করে আবারও দলটি স্বৈরাচারী ব্যবস্থা ফেরাতে চায় কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন মির্জা ফখরুল। জামাতে ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। আবার একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। ও সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে বিভ্রান্ত ছড়িয়ে বিএনপিকে জনগণ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে একই অপশক্তি, এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে কাজ করছে একটি চক্র। সচেতন শিক্ষার্থীরা তাদের অপচেষ্টা প্রতিহত করবে। যে সমস্ত কার্টুনগুলো করে তারা দিচ্ছে এবং সেগুলো নিয়ে
যে প্রচেষ্টা তৈরি করছে, খুব স্পষ্টভাবে বোঝা যায় যে ওই শক্তি যা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। স্বাধীন চেতা ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ বরাবরই অপরাজনীতিকে পরিহার করেছে। দেশ ও দেশের রাজনীতি নিয়ে যে কোনো অপতৎপরতা অতীতের মতো জনগণ প্রতিহত করবে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে বলে অভিযোগ করেছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সমাবেশে তিনি অভিযোগ করেন, গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার। বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের জাতীয় সমাবেশ। শনিবার এ কর্মসূচিতে যোগ দিতে সারা দেশ থেকে আসেন অভ্যুত্থানে অবদান রাখা কয়েক হাজার মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়ে 11 দলীয় ঐক্যের নেতারা জানান, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ থাকবেন তারা। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বিএনপি চেয়ারপারসন ভুলে গিয়েছেন। আমরা বলতে চাই, এই মুনাফিকি করে, দ্বিচারিতা করে একবার গান পার হতে পেরেছেন, ভবিষ্যতে আপনারা জাতির কাঠ করায় আসামি হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলেছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। সামনের দিনগুলোতে জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং গণভোটের রায় বাস্তবায়নে সকলে ঐক্যবদ্ধ থাকবে, এমন প্রত্যয় ব্যক্ত হলো আজকের এই সমাবেশ থেকে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদ করা হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় 2 সিটির প্রশাসক আরও জানান, উত্তর সিটিতে 6টি খোলা মাঠ নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন করে হকারদের দেয়া হবে পরিচয়পত্র। ফুটপাত দখলমুক্ত করতে শীঘ্রই শুরু হবে অভিযান। সরকার গঠনের পর থেকে রাজধানীবাসীর নাগরিক দুর্ভোগ কমাতে তৎপর বিএনপি। এবার স্থানীয় সরকার বিভাগ, 2টি সিটির প্রশাসক, রাজুক ও ডিএমপির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বৈঠকের পর জানানো হয়, উচ্ছেদ করা হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিবন্ধনের মাধ্যমে দেয়া হবে পরিচয়পত্র। এদিকে রাজধানীর একটি হোটেলে 5 নাগরিক সমস্যা সমাধান বিষয়ক অনুষ্ঠানে রাজুক চেয়ারম্যান বলেন, যানজট নিরসনে পার্কিং উদ্ধারে কাজ করছে রাজুক। আর ঢাকা উত্তরের প্রশাসক জানান, হকারদের পুনর্বাসনে নির্ধারণ করা হয়েছে 6টি খোলা মাঠ। রাজুকের উপর দায়িত্ব হয়েছে যে যেভাবে প্ল্যান নিছে সেই পার্কিংগুলো তুমি উদ্ধার করে, তাহলে দেখবেন যানজট কিন্তু অনেকাংশে কমে যাবে। ফুটপাত জনগণের হাঁটার জন্য, চলাফেরার জন্য ব্যবহার করবে। জনগণ তাদের হোল্ডিং ট্যাক্স দেয়, তাদের এটা অধিকার। অনেক উচ্ছেদ কিন্তু করেছি। উচ্ছেদ ভাষাটা আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু এটা আলটিমেটলি উচ্ছেদই। এদিকে কলাবাগান এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণের প্রশাসক বলেন, রাস্তা ও ফুটপাত দখল ঠেকাতে শিগগিরই শুরু হবে যৌথ অভিযান। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত করব। এরপর যদি তারা না শুনে, তাহলে তাদের ইজারা আমরা ক্যান্সেল করে দেব। একই অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বজ্র ব্যবস্থাপনা, উন্নয়ন, রাস্তা সংস্কারে বিগত যে কোনো সময়ের চেয়ে বর্তমান সরকার বেশি মনোযোগী। বর্জ্য ব্যবস্থাপনা বলেন, উন্নয়ন বলেন, তারপর মশক নিধন, স্ট্রিট লাইট, রাস্তা সংস্কার, এসব ক্ষেত্রে আগের যে কোনো সময় চেয়ে বেশি মনোযোগী নিয়ে কাজ করছে। বাসযোগ্য নগর গড়তে সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। তরুণদের প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন উপদেষ্টা মাহাদি আমিন।
বাণিজ্য সম্প্রসারণের সব প্রক্রিয়া সহজ করা হবে বলে জানান আরেক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এদিকে 2031 সালের মধ্যে ইউরোপে 10 লাখ জনশক্তি রফতানির মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাংলাদেশের তরুণ প্রজন্মের রয়েছে বিশাল সম্ভাবনা। দেশের উন্নয়নে এই সম্ভাবনাকে কাজে লাগাতে নানা বিষয়ের উপর জোর দিচ্ছে সরকার। বিভিন্ন সভা কর্মশালায় প্রধানমন্ত্রীর নানা পরিকল্পনার কথা জানান মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা। আমাদের সামনে এখন 3টি শনিবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ইউরোপে শ্রমবাজার সম্প্রসারণে সরকারের পরিকল্পনা তুলে ধরেন তথ্যমন্ত্রী। সবার আগে বাংলাদেশ এই চেতনাকে আমাদের বাস্তবায়ন করতে চাইলে যে ক্ষেত্রগুলিতে আমাদের গুরুত্ব দিতে হবে তার মধ্যে কর্মসংস্থান এবং রেমিটেন্স আয় করার পরিধিকে বাড়ানোটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বিশ্ব ডিএনএ দিবস উপলক্ষে এক কর্মশালায় ভ্যাকসিনেশন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বায়োটেকনোলজির যথাযথ ব্যবহারের আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। জোর দেন প্রায়োগিক শিক্ষার উপর। আফটার লং টাইম আমরা এমন একটা গভর্নমেন্ট আছি এখন যাদের ক্ষমতার উৎস সত্যিকার অর্থে জনগণ। আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানো এই সরকারের মূল উদ্দেশ্য। মাননীয় প্রধানমন্ত্রী এক্ষেত্রে সরাসরি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের তরুণ প্রজন্ম যেভাবে চায় সেভাবে যেন আমরা আমাদের পলিসিগুলো তৈরি করি এবং সেভাবে যেন আমরা ফ্যাসিলিটেট করি। প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান সামগ্রিক উন্নয়নে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়াগুলো সহজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। Policy without execution means nothing. So we need to have the right policy, we need to have the governance, we need to have the partnership, private, public and academic partnership. And inshallah we'll take this forward. দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা ও গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছেন বলে জানান তারা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকারের দ্বিতীয় ও চলতি অর্থবছরের 10ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক বসছে আজ। সচিবালয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বৈঠকে 17টি প্রকল্প উঠতে যাচ্ছে, যা বাস্তবায়নের ব্যয় ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের 4টি, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 2টি এবং ভৌত অবকাঠামো বিভাগের রয়েছে 11টি। এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত 33টি প্রকল্প উত্থাপন করা হবে। এর আগে গত 6 এপ্রিল বর্তমান সরকারের প্রথম বৈঠকে 483 কোটি 40 লাখ টাকার 5টি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। ভোরের সময় আরও থাকছে। ইস্টার্ন রিফাইনারি ফের চালু করতে 3 লাখ মেট্রিক টন কাঁচামাল আমদানির সিদ্ধান্ত। আসবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে চট্টগ্রামের পথে 1 লাখ টন ক্রুড অয়েল। গ্রামে ভোগান্তি কমাতে পরীক্ষামূলকভাবে রাজধানীতে দিনে 1 ঘন্টা লোডশেডিং করতে চায় সরকার। সন্ধ্যার পর সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার পরিকল্পনা বিদ্যুৎ বিভাগের। পাশাপাশি এলাকা ভিত্তিক ভারসাম্য রাখা হবে বলে জানান কর্মকর্তারা। পরিকল্পনায় যথারীতি বিদ্যুৎ সরবরাহ অগ্রাধিকারে থাকবে শিল্প কারখানা এলাকায়। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। গরম আসতেই দেশের নানা জায়গায় তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন, নেতিবাচক প্রভাব ব্যবসা বাণিজ্য, সেচ কার্যক্রম আর উৎপাদন খাতে। বিদ্যুৎ থাকে না বললেই চলে, ইভেন যখন চলে যায় 1-2 ঘন্টার উপরে সময় চলে যায় তখন হচ্ছে বিদ্যুৎ আসার কোনো নাম নাই। কারেন্ট অতিরিক্ত জ্বালাই আছে, প্রচুর কারেন্ট যায় আর গেলার খবর নেই। বেশি গরমে রাত্রেবেলা কারেন্ট থাকে না, সারাদিন কারেন্ট থাকে না। 2.5 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে দেশের নানা এলাকায় যখন হাঁসফাঁস অবস্থা, রাজধানী ঢাকায় তখন অনেকটাই স্বস্তির ছাপ। যে কারণে গ্রাম শহরে বিদ্যুৎ বৈষম্য নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে ঢাকাতেও পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট করে লোডশেডিং করার কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বৈষম্য মুক্ত করবার জন্য আমরা শহরেও প্রয়োজনে লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ বিভাগ বলছে গ্রামে ঘাটতি কমিয়ে আনতে ঢাকায় লোডশেডিং এর পরিকল্পনা। এর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি, কৃষি ও সেচ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই লক্ষ্য।
এখন প্রশ্ন হচ্ছে ঢাকায় কিভাবে সমন্বয় হবে 110 মেগাওয়াট লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের পরিকল্পনা ঢাকায় আপাতত দুপুরের দিকে লোডশেডিং করে সন্ধ্যায় সরবরাহ স্বাভাবিক রাখা। প্রাথমিকভাবে রাজধানীর এলাকাগুলোতে দৈনিক লোডশেডিং 1 ঘন্টার মধ্যে সীমিত রাখতে চায় বিদ্যুৎ বিভাগ। এছাড়া অর্থনৈতিক দিক বিবেচনায় যথাসম্ভব নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকবে শিল্প কারখানা এলাকায়, যাতে কোনো জায়গায় 1 ঘন্টা বেশি নয়, আজকে এখানে হলে কাল করেন না হয়, এভাবে কিভাবে করা যায়। সবই কিন্তু যেহেতু 100% ওইটাই মানতে হবে এমন কথা নাই। এটা এলডিসি ইচ্ছা করলে তার মধ্যে করেও করতে পারবে, যাতে শিল্প বা এই কাজের বেশি এফেক্টেড না হয়। সেই জন্য আমরা সবসময় আমরা প্রায়োরিটি দিয়ে থাকি শিল্প কারখানা এলাকাগুলো। বিশ্লেষকরা বলছেন বিদ্যুৎ বন্টন নীতির ক্ষেত্রে অগ্রাধিকারে রাখতে হবে খাদ্য নিরাপত্তা, অর্থনীতি, উৎপাদন খাত ও মানবিক দিক। সর্বোচ্চ মাত্রায় যাতে সেচের জন্য বিদ্যুৎ দেওয়া যায়, এটা সরকারের প্রথম প্রাধিকার হওয়া উচিত। দ্বিতীয় যেটি হওয়া উচিত যে শিল্প কারখানা যারা রপ্তানিমুখী শিল্প অথবা দেশীয় শিল্পের সাথে জড়িত, তাদের জন্য বিদ্যুতের সরবরাহটি স্বাভাবিক রাখার চেষ্টা করা। এছাড়া হাসপাতালগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকাটি গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 12 থেকে 14,000 মেগাওয়াট। ধারণা করা হচ্ছে চলতি মৌসুমে সর্বোচ্চ চাহিদা দাঁড়াতে পারে 18,500 মেগাওয়াট। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। খরচের ভারে অনেকটা চিড়ে চ্যাপ্টা মধ্যবিত্ত। সংকুচিত আয় আর লাগামহীন ব্যয়ের প্রভাব কৃষি থেকে শহরের শিল্প, সেবা আর সামাজিক খাতে। বিশ্লেষকরা বলছেন মজুরি বৈষম্য, বেকারত্ব আর মূল্যস্ফীতি আরও উস্কে দিতে পারে খরচের খাতাকে। তাই সরকারের থাকতে হবে শ্রেণীভিত্তিক সক্ষমতার সঠিক পরিসংখ্যান ও পরিকল্পনা। শেখ সালাউদ্দিনের ক্যামেরায় সিলিয়া সুলতানার রিপোর্ট। ন্যূনতম সেচের অভাব আর কাঠফাটা রোদে পুড়ে যাওয়া সবুজ ভুট্টার ক্ষেতের সাথে পুড়েছে কৃষক কালামের ভাগ্য। ডিজেলের দাম বাড়ার সাথে কৃষক আনোয়ারের অসহায়ত্ব যেন আরও তীব্র হয়। ওই যে BMW গাড়ি চালায় তার যে ইনকাম, আমার তো ইনকাম না। আমি তো ফসল ফলাই, আমার তো টাকা নাই যে আমি ওরকম 2 টন 5 টন কিনে থের রাখা রেখে দিব। গ্যাসের সমস্যা নিত্য, ফলে ও পথে না হেঁটে মাটির চুলাই ভরসা। তবে দাম দস্তুরের কষাঘাতে সকালে ডিমের দাম বাড়া নিয়ে চিন্তিত ষাটোর্ধ্ব বৃদ্ধা। আগে তো 40 টাকা আলি আনতাম, আজকে বলে 60 টাকা আলি আনছি। বাজার করতে আমাদের একটু কষ্টই হয়ে যায়। মাস শেষে যে বেতনটা পায় তারপরে দেখা যায় আরো আমাদের 10,000 5,000 মানে দেনা হইতে হয়। এলপিজি আর ভোজ্য তেলের দামে চিড়ে চ্যাপ্টা ভোক্তার সংকুচিত সক্ষমতা। ভোক্তার সক্ষমতা আর দোকানির উচ্চ ব্যয়ের সামঞ্জস্যতা আনতে ধোয়া ওঠা গরম পরোটার আকার ছোট হয়ে আসে চারপাশে। কাঁচা বাজারের মিষ্টি কুমড়োও এখন আর মিষ্টি নয়। দোকানে মাছ থেকে প্রিয় হয়ে উঠেছে মাথা, কাটা আর মাছের অংশ বিশেষ। ওই যে মাথা, পেডি, লেঞ্জা এগুলো আবি যাবি কিনে নিয়ে যায়। যাদের কেনার সামর্থ্য নাই এরা কিনে নিয়ে যায়। গ্রামের মধ্যবিত্ত এবং শহরের মধ্যবিত্তের মধ্যে আয় ব্যয়ের পার্থক্য থাকলেও জ্বালানি তেল যেন শহরের লিটন সাহেব এবং গ্রামের কৃষক আনোয়ার সাহেবকে একই সুতোয় বেঁধে ফেলেছে। এর অন্যতম কারণ কৃষক হয়তো ভাবছেন এই যে ডিজেলের দাম বাড়ানো হলো তাতে তার উৎপাদন আগের মতো হবে কিনা, অর্থাৎ তিনি সেই খরচ তুলে নিতে পারবেন কিনা। অন্যদিকে লিটন সাহেব হয়তো দাওয়ায় বসে ভাবছেন পুরো মাস না হোক অন্তত 15 দিন কি তিনি চলতে পারবেন তার আয় দিয়ে। এমন অবস্থায় মধ্যবিত্তকে নিয়ে আলাদা করেই ভাবতে হবে, কারণ মধ্যবিত্তরাই সবচেয়ে বেশি দেশের আর্থসামাজিক, অর্থনীতি, সমাজ এবং রাজনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে। বাড়ানোর বোঝাটা যদি গরিব এবং উচ্চবিত্ত তাদের উপর চাপিয়ে দেন সমানভাবে, তখন আসলে সেটা আরও বৈষম্য সৃষ্টি করে। এ তো গেল খরচের সরাসরি প্রভাব। পরোক্ষ প্রভাবে গৃহকর্ত্রী পপি এখন মাস শেষে ঋণ করতে হয়। শিশুর আবদারে কাটছাট শুরু হয়েছে আগে থেকেই। ফলে গত কয়েক বছর ধরেই মধ্যবিত্তরা বাড়ি পাল্টে, শহর পাল্টে খরচের খাতা সহনীয় করতে চান। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারের টুকরিতে তোলা সবজির ওজন থেকে কমেছে জুয়েলের মজুরি। লিটনের কাছে এই বাজারে মানুষের দাম সবচেয়ে কম। 10 টাকা উদে, 20 টাকা উদে। সমিতাল আপনি আমরা গেলাম 965 টাকা, গ্যাস কেন লাগে 2200 টাকা। 1 টাকা কাম করছি, কাটি পড়ুম না, গ্যাস ইয়ারুম না, বাল বাচ্চা দিয়ে দেখুন। জ্বালানির দাম বৃদ্ধিতে সেবা ও আমদানি পণ্যের দাম আবারও বাড়বে এমন কড়া নাড়ছে ঘরের দুয়ারে। সেখানে 2024 সালে 1,60,000 মানুষ বেকার হয়েছেন। 2025-এ শিল্প মালিকদের তথ্যে প্রথম 6 মাসে বেকার 21 লাখ মানুষ।
যুদ্ধ দীর্ঘায়িত হলে ওখানে কস্ট অফ ওয়েজ যেটা আছে সেটা বেড়ে যাবে, এবং সেটা যদি বেড়ে যায় অনেকেই কিন্তু হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা বেকার হবেন, দেশে ফিরবেন, তাহলে বিগত 1 বা 1.5 বছর আগে যে সিচুয়েশনটা ছিল তার চেয়ে ভয়াবহ অবস্থানের দিকে যেতে পারে। সরকারি সংজ্ঞায় খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য বা সেবা ক্রয়ে প্রতি মাসে গড়ে ৩,৮২২ টাকা খরচের সামর্থ্য যদি না থাকে তাদের দারিদ্র্যসীমার নিচে চলে যেতে হবে, যা বর্তমান বাজারে 1 মাসের গ্যাস বা এলপিজির দাম, পানি বা বিদ্যুৎ বিল বা ভোজ্য তেলের যোগফলেরও কম। 2024-25 সালে প্রকাশিত পরিসংখ্যান ব্যুরোর মতে গত কয়েক বছরে মধ্যবিত্তের জীবনযাত্রার আয়ের 42% খরচ হচ্ছে খাদ্য সামগ্রীতে, বাকি 58% দিয়ে মেটাতে হচ্ছে শিক্ষা, পরিবহন, বাড়ি ভাড়া, চিকিৎসা ও পরিষেবা ব্যয়। সংস্থাটির হিসেবে একটি পরিবারের খরচ 25 থেকে 30 হাজার টাকা ধরা হলেও একই সময়ে সার্ভিস রুলস হিসেবে 6 সদস্যের পরিবারের ন্যূনতম খরচে প্রয়োজন অন্তত 59,000 টাকা। সরকারি বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী ও কৃষকের আয় বা বেতন স্কেল এক না হলেও একই বাজারে সমান দৌড় প্রতিযোগিতার রেসে নামতে হয় দরিদ্র, হতদরিদ্র, মধ্যবিত্ত, উচ্চবিত্তদের। যারা ভালনারেবল পোর বলি আমরা, যারা অলরেডি গরিব, তারা পভার্টি ডিপেন্ডিং হবে। আমরা বলি যে আপনি পভার্টি লাইন থেকে আরও নিচের দিকে সরে যাবেন। যেটা হয় যে ও জ্বালানি তেল বেড়ে গেছে, হ্যাঁ 15 টাকা, দাম করে অন্য জিনিসের দামও 15 টাকা বাড়িয়ে দেওয়া হলো আর কি। ওই জায়গায় সরকারকে একটু শক্ত হাতে এই দাম বৃদ্ধির বিষয়টাকে মনিটর করতে হবে। 2022 সালে দারিদ্র্য হ্রাসের হার 18.7% নেমে আসলেও 25-এ তা বেড়ে দাঁড়িয়েছে 21.2%। ফলে সংকুচিত আয়ের সাথে সব শিশুদের স্কুলে ধরে রাখা যায়নি, এমনকি পরিবারগুলোর খাদ্য পুষ্টিতে আপোস করায় দেশের সার্বিক উৎপাদনশীলতাতেও আঘাত করবে ভবিষ্যতে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করে খুনি। সন্দেহভাজন হিসেবে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেকে গ্রেফতার করেছে পুলিশ। লিমনের লাশ পাওয়া গেলেও এখনও হদিশ মেলেনি বৃষ্টির মরদেহের। ঢাকায় বসবাসরত বৃষ্টির স্বজনরা জানান, ক্রাইম সিনে রক্তের পরিমাণ দেখে পুলিশের ধারণা 2 জনকে হত্যা করা হয়েছে। এজন্য পরিবারের ডিএনএ নমুনা সংগ্রহ করে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। রাজধানীর মিরপুরের এই বাড়ি থেকে মাত্র 1 বছর আগে বিদায় নিয়েছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি। কে জানতো উচ্চশিক্ষার সে যাত্রা আর কোনোদিন ঘরে ফেরার পথ খুঁজে পাবে না। যুক্তরাষ্ট্রের 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বৃষ্টি ও জামিল আহমেদ লিমন। তদন্তে নেমে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেহকে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্য অনুযায়ী 10 দিন পর হাওয়ার্ড ফ্ল্যাঙ্কোল্যান্ড সেতু এলাকা থেকে লিমনের নিথর দেহ উদ্ধার করা হয়, তবে এখনো হদিস মেলেনি বৃষ্টির। The discovery of human remains discovered on the Howard Franklin Bridge earlier this morning. বৃষ্টির মৃত্যুর সংবাদ পৌঁছানোর পর থেকে মিরপুরের এই বাড়িতে থমকে আছে সময়। বন্ধু ও স্বজনরা এসে ভিড় করছেন বাড়িতে, কিন্তু কেউ এই নিষ্ঠুর সত্য মেনে নিতে পারছেন না। সবসময় আনন্দ ঘন মুহূর্ত আমরা সবাই একসাথে কাটাতাম, আমাদের একটা স্কুল লাইফের একটা সার্কেল আছে। আশা নিয়ে থাকি যে আল্লাহ যদি এরকমও হয় যে না ও আছে, বেঁচে আছে। বৃষ্টির মামা জানান, ক্রাইম সিনে রক্তের পরিমাণ দেখে মার্কিন পুলিশের ধারণা সেখানেও বৃষ্টি ছিল। এজন্য পরিবারের ডিএনএ নমুনা নিয়ে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতি চলছে। ডিএনএ রিপোর্ট পাঠানো হচ্ছে ফ্যামিলি থেকে, ওখানে যে এভিডেন্সগুলো পেয়েছে তারা চেক করে দেন কনফার্ম করবো। অফিসিয়ালি ওপরে কোনো কিছু জানি না। লিমনের গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জের লালডোবাই। তার হত্যার খবরে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল। আমাদের তো একটা সম্পদ হারাই ফেলাম আমরা ওর জন্য খুবই মর্মাহত। সরকারের কাছে এবং বহির্বিশ্ব সরকারের কাছে একটাই আবেদন, তার যে তাকে যেই করছে তার সর্বোচ্চ শাস্তি কামনা। নিহত লিমন ও বৃষ্টি দুজনেই পিএইচডি শিক্ষার্থী ছিলেন। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি হামলার সতর্কতার পর গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। উগ্রবাদ নিয়ন্ত্রণে এখন থেকেই প্রশিক্ষিত বাহিনীর চাকরিচ্যুত বা অবসরপ্রাপ্ত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে রাখার পরামর্শ বিশ্লেষকের। জেমসন মাহবুবের প্রতিবেদন।
সংসদ ভবন, সচিবালয়, পুলিশ সদর দপ্তর এবং ধর্মীয় উপাসনালয় সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সব ইউনিটকে সতর্ক বার্তা পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্করের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তাদের মাধ্যমে একটি সংঘবদ্ধ চক্র গড়ে ওঠার আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। আজকে আমাদের জঙ্গি দমনে কাজ করা টিএমপির সিটিটিসি ইউনিটের যুগ্ম কমিশনার জানান, সম্ভাব্য হুমকি মোকাবেলায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সিটিটিসি, সাইবার, ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। মতিঝিল জোনের উপকমিশনার জানান, কেপিআইভুক্ত অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা নিয়ে কাজ করছে পুলিশের প্রোটেকশন বিভাগ। কেপিআই যেগুলো আছে এগুলোর বিষয়ে আমরা সবসময় সতর্ক। প্রোটেকশন ডিভিশন যদি আমাদের কাছে কোনো সহায়তা চায়, আমরা তাদের চাহিদা মাফিক সাপোর্ট দিয়ে যাব। বিশ্লেষকরা বলছেন, কোনো বাহিনীর চাকরিচ্যুত বা অবসরপ্রাপ্ত সদস্যদের উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেয় বহুগুণ। অবসরে যাওয়ার পরও তারা কি করছেন, কোথায় আছেন, এরও একটা স্ক্রিনিং করা প্রয়োজন। এখন থেকেই সেটা শুরু করলে কোনো উগ্র শক্তিও এই সাবেক সদস্যদেরকে সম্পৃক্ত করতে পারবেন না, বা সাবেক সদস্যদের মধ্যেও যদি কারো মধ্যে এই ধরনের অগণতান্ত্রিক বৈশিষ্ট্য থেকে থাকে, তিনিও সতর্ক থাকবেন। পুলিশ সদর দপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারেরও পরামর্শ বিশ্লেষকদের। জিমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminum. Redefine possibilities. ভোরের সময় আরও থাকছে। হাওড়ে ধান কাটায় শ্রমিক সংকট, জ্বালানি সংকট, জলাবদ্ধতায় কাজ করছে না হারভেস্টার মেশিন। লোকসানের শঙ্কায় কৃষক, উঁচু জমিতে চাষের পরামর্শ। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। বন্ধ হয়ে যাওয়া ইস্টার্ন রিফাইনারি পুনরায় চালু করতে 3 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করতে যাচ্ছে সরকার। হরমুজ প্রণালী এড়িয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য বন্দর থেকে কেনা হচ্ছে এই কাঁচামাল। ইতিমধ্যে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ভাড়া করা একটি মাদার ট্যাঙ্কার চট্টগ্রামের পথে রয়েছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সৌদির ইয়ানবু বন্দর থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে শিপিং কর্পোরেশনে ভাড়া করা মাদার ট্যাঙ্কার 9 মিয়া 4 থেকে 6 মেয়ার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির। ওই জাহাজের দিকে তাকিয়ে আছে কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাওয়া দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি। মে মাসে আপনি 3 লাখ মেট্রিক টন কার্গো পাচ্ছেন। আর যদি নর্ডিক পোলাসটাও আমরা আনতে পারি, তাহলে আমরা এপ্রিল মে মাস মিলে সর্বমোট আমরা 4 লক্ষ মেট্রিক টন কার্গো আনতে পারবো। এই যদি আনা সম্ভব হয়, তাহলে আমি বলবো যে আমাদের জ্বালানি যে সমস্যা আপনারা ফিল করছেন, তার ব্যাপকাংশে এটা নিরসন হবে বলে আমি মনে করি। এমনিতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বন্ধ অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী। আর বাংলাদেশের জন্য কেনা ক্রুড অয়েল আনতে হয় এই নৌপথেই। এমনকি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে 1.5 মাসের বেশি সময় ধরে হরমুজ প্রণালীতে আটকে আছে নর্ডিক্স পোলেক্স নামে একটি মাদার ট্যাঙ্কার। অবিলম্বে যদি ডাইভার্সিটি আমরা মেনটেন করতে চাই, অন্যান্য দেশ থেকে যদি ক্রুড অয়েল আনতে চাই, তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি সেকেন্ড রিফাইনারি ইনস্টল করার কাজে হাত দিতে হবে। এবং সেটা করলে আমরা এক দেশের উপর, এক অঞ্চলের ক্রুডের উপর নির্ভরশীলতা কমবে এবং একই সাথে আমাদের জ্বালানির নিরাপত্তার জন্য আমাদের রিজার্ভও অনেক বেড়ে যাবে। আর তাই জটিলতা এড়াতে বর্তমানে যেসব ক্রুড কেনা হচ্ছে তার সবগুলোই হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগরের উপকূলবর্তী সৌদির ইয়ানবু এবং আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে লোড করা হবে। মূলত এসব বন্দর থেকে আসা অ্যারাবিয়ান লাইট ক্রুড এবং মারবান ক্রুডেই ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। একটা আসবে সৌদি আরবে ইয়ানবু পোর্ট থেকে, যেটা রেড সিতে আছে, আর একটা আসবে ইউএইর ফুজাইরা। দুটাই হচ্ছে আপনার স্টেট অফ হরমুজের বাইরে বা গালফের বাইরে। এই জন্য এই যুদ্ধ যে সমস্যাটা বা স্টেট অফ হরমুজ নিয়ে সমস্যাটা আছে, এটা কোনোভাবে এই দুইটা জাহাজকে স্পর্শ করবে না। 2 লাখ মেট্রিক টন আমরা বাংলাদেশে আনতে সক্ষম হব ইনশাল্লাহ। নতুন কেনা 3 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে পাওয়া যাবে 48,000 মেট্রিক টন ডিজেল, 72,000 মেট্রিক টন ফার্নেস অয়েল, 48,000 মেট্রিক টন পেট্রোল, 63,000 মেট্রিক টন কেরোসিন এবং 24,000 মেট্রিক টন অকটেন। ক্রুড অয়েলের অভাবে ইস্টার্ন রিফাইনারির উৎপাদন বন্ধ হলো। আপাতত সেই সংকট কাটাতে
অকটেন, পেট্রোল, ডিজেল, জেট ফুয়েলের মতো ফিনিশড অয়েল আমদানি বাড়িয়েছে সরকার। অবশ্য তাতে আমদানি খরচ কিছুটা বাড়ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উৎপাদনে ফেরার 15 ঘন্টা পর আবারও যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শনিবার বেলা 11টার দিকে হঠাৎ করেই প্রথম ইউনিটের বয়লারের পাইপ ফেটে যায়। এতে তাৎক্ষণিক বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন। উৎপাদনে ফিরতে 5-6 দিন সময় লাগতে পারে। তীব্র গরমের পর মৌলভীবাজার ও হবিগঞ্জে বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে জনজীবনে। তবে এখনও বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস, জানিয়েছে কাল থেকে কমবে তাপমাত্রা। প্রচণ্ড তাপদাহের পর মৌলভীবাজারে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। শনিবার দুপুরে আকাশ কালো করে বয়ে যায় ঝড়ো হাওয়া, এরপর নামে বৃষ্টি। মৌলভীবাজার হবিগঞ্জে বৃষ্টি হলেও এখনও মৃদু তাপপ্রবাহের কবলে খুলনা বিভাগ। অস্বস্তিকর গরমে সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। প্রচুর গরমের জন্য কাজ করে কুলাইতে পারতেছেন। এই ব্যবসা গরমের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। সারাদিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকতেছে, কারেন্ট থাকে না। মৃদু তাপপ্রবাহের মধ্যে জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। আক্রান্তদের মধ্যে 70%ই শিশু। প্রচুর গরমের কারণে বাচ্চারা 3-4 দিন ধরে প্রচুর ডায়রিয়া শুরু হয়ে গেছে। স্লাইন, ডাবের পানি এগুলা প্রচন্ড খাওয়ান, আস্তে আস্তে কমবে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কাল থেকে কমবে তাপমাত্রা। আজকের সন্ধ্যা 6টা থেকে আগামী 4 দিনের জন্য আমরা দেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বর্ষণের একটি সতর্কবার্তা দিয়েছি এবং এটি ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ পর্যন্ত। এরপর আগামী 10 দিন তাপমাত্রা স্বস্তিদায়ক থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তানজিল হাসনাত, সময় সংবাদ। তীব্র গরমের মধ্যে রাজধানীর মিরপুরের পানির জন্য হাহাকার। ওয়াসার 3টি পাম্প থাকলেও 20 দিন ধরে পানি পাচ্ছে না এলাকার শতাধিক বাসাবাড়ি। বাধ্য হয়ে অতিরিক্ত দামে পানি কিনে মেটাতে হচ্ছে দৈনন্দিন চাহিদা। ওয়াসা বলছে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় তীব্র হয়েছে সংকট। চাহিদা মেটাতে এলাকায় আরও 8টি পাম্প বসানো দরকার। বিস্তারিত রায়দুল ইসলাম শুভর রিপোর্টে। ওয়াসার পানির ট্রাক আসবে এই আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা পূর্ব মণিপুরের কাঁঠালতলাবাসীর। বোতল, বালতি, ড্রাম, যার যা আছে তা নিয়েই যেন যুদ্ধে নামার চেষ্টা। প্রায় 1 মাস ধরে পানির জন্য হাহাকার পূর্ব মণিপুরের কাঁঠালতলাবাসীর। কিন্তু এই যুদ্ধ একদিনের নয়, 15 থেকে 20 দিন ধরে তীব্র পানির সংকটে মিরপুরের অনেক এলাকা। 3টি পাম্প থাকা সত্ত্বেও শতাধিক পরিবারের নেই 1 ফোঁটা পানিও। স্কুল, কলেজ, অফিসগামীদের পাশাপাশি গোসল খাওয়া নিয়ে চরম দুর্ভোগে তারা। এতদিন যদি পানির সমস্যা থাকে, এটা মানুষ কিভাবে সমাধান করে আর কিভাবে চলে পানি পাবে? আমাদের যে জনপ্রতিনিধি আছে সে শুধু ইনসাফের কথাই বলতেছে, কিন্তু আমরা এখানে ইনসাফ পাচ্ছি না। সংকট যখন চরমে, তখন রান্নার পানি না পাওয়ায় বাধ্য হয়ে খাবার কিনে খেতে হচ্ছে অনেককে। ওয়াসা থেকে 3200 লিটার পানি যেখানে 400 টাকায় পাওয়ার কথা, সেখানে সেটি কিনতে হচ্ছে 600 থেকে 800 টাকায়। আমরা যা ইনকাম করি তা দিয়ে এখন খাবার কিনা খাইতে হইতাছে। কতবার আপনি বাইরে দিয়ে কিনে খাবেন? এখন আমার হচ্ছে কি যে আপনার ওই যে রেডি প্লেটটা, প্লাস্টিকের প্লেটটা কিনে খাইতে হইতেছে। ওয়াসা 400 টাকার যে ট্যাঙ্কটা, ওইটা আমাদের 800-1200 করে নিয়ে আসা লাগছে। এ বিষয়ে ওয়াসা জোন 4-এ যায় সময় সংবাদ। পানির স্তর নিচে নেমে গেছে। সংকটের জন্য ঢাকা ওয়াসার সেই পুরনো অজুহাত। কর্মকর্তা জানালেন, চাহিদা মেটাতে বসানো দরকার আরও 8টি পাম্প। গরমের সিজনে নিচের লেটার নিচে নেমে যায়, প্রোডাকশন আরো কম হয়। মধ্য মণিপুর, পূর্ব মণিপুর এলাকায় কমপক্ষে 8টি জায়গায় নতুন ভাবে স্থাপন করা প্রয়োজন। বারবার অনুরোধ করছি যে আপনারা একটা জায়গা দেন যেখানে আমরা ডিপিওয়েল বসাবো। এরা জায়গা দিতে রাজি হয় না। বাড়তি টাকায় ওয়াসার পানি কিনে জীবনযাপন এখন মধ্য ও নিম্নবিত্তে মানুষের কাছে বিলাসিতা। মিরপুরের এই পানির সংকট বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। কারিকুলামে বারবার হোঁচট খাচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা। গরমিলে দিশেহারা শিক্ষার্থী ও অভিভাবক। নতুন কারিকুলাম বাস্তবায়নে বিশেষজ্ঞ প্যানেলে দক্ষতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এমনকি খোদ শিক্ষামন্ত্রী বলছেন, এনসিটিবি এখন যেন
কর্মকর্তাদের ট্রানজিট পয়েন্ট। কেউ কাজ বুঝে ওঠার আগেই শুরু হয় বদলির তোড়জোড়। শাহিনুর রহমানের ছবিতে রৌনক নিয়ন্ত্রণ বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রশ্ন করা যাবে না, আমি কিছুই বুঝি নাই, বাট আমি বাচ্চাকে কি বুঝাবো? পড়াইতে প্রবলেম হইতেছে, বুঝতে সমস্যা হইতেছে। পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কেউ কেউ ঢাকা আসতে চেয়েছে, ঢাকায় আসছে, লাস্ট গভর্নমেন্ট এই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ওনারা কারিকুলাম সম্পর্কে কোনো ধরনের বেসিক নলেজ ওনারা রাখে না। কখনো পরীক্ষা, কখনো গ্রেডিং, আবারও কখনো বা সিলেবাস ছাপিয়ে শিক্ষা কারিকুলামেও আসে নতুনত্ব। আমার বাচ্চা পায়ে 2 বছরে তো পাইলো, পরে যখন পড়ছে তখনও কারিকুলাম সেন্স পাইছে, এখন 5 উঠছে, ওইটা হচ্ছে কারিকুলাম সেন্স। এখন যদি 6-এ সেন্স করে তাহলে 6-এও পাবে। ইতিহাসগত বিষয়টাতে বিভিন্ন মডিফিকেশন হচ্ছে, বছর চেঞ্জ, গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, এটাতে আমাদের জন্য খুব সমস্যা হচ্ছে, বাচ্চাদেরও সমস্যা হচ্ছে। বৈশ্বিক দাবির নামে বারবার পরিবর্তনে গিনিপিগ হচ্ছে দেশের শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষোভ আছে অভিভাবক ও শিক্ষকদের। আগে ছিল কাঠামোবদ্ধ, তারপর সৃজনশীল স্টার্ট করলো, মোটামুটি যখন বাচ্চারা অভ্যস্ত হওয়া শুরু করলো তখনই আবার নতুন কারিকুলাম নিয়ে আসলো। অনেক সময় যথেষ্ট ট্রেনিং থাকে না, তারপরে একটা ট্রেনিং দিয়ে যখন একটা কারিকুলাম স্টেবল হলো তখন আবার নতুন একটা চলে আসলো, ফলে দেখা যাচ্ছে যে এটার বাস্তবায়নটা মানে আউটপুটটা ঠিকমতো পাওয়া যায় না। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে নতুন সরকারও আনতে যাচ্ছে কারিকুলামে পরিবর্তন। প্রযুক্তি নির্ভর শিক্ষা, দক্ষতা ভিত্তিক পাঠদান ও হাতে কলমে শেখাকে দেয়া হচ্ছে গুরুত্ব। অন্তর্ভুক্ত হচ্ছে ডিজিটাল কন্টেন্ট, ইন্টারেক্টিভ লার্নিং এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি। সব মিলিয়ে এনসিটিবি পরিবর্তন আনতে চায় 3 ধাপে। গঠন হতে পারে 200 সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল। কিন্তু বাস্তবতা হলো এনসিটিবি নিজেই এখন ধুঁকছে বিশেষজ্ঞ সংকটে। কাজ চালানো হচ্ছে ডেপুটেশনে বা প্রেষণে আসা শিক্ষকদের দিয়ে, যাদের অনেকেরই শিক্ষাক্রম প্রণয়নে নেই বিশেষায়িত জ্ঞান। যদি তার স্থায়িত্ব এই জায়গাটায় একটু দীর্ঘকালীন না হয় তাহলে সে কাজটা বুঝতে বুঝতেই যদি আবার অন্য জায়গায় চলে যায়, যেগুলো ধরেন সেকেন্ড ক্লাস বা ওরা প্রমোশন হয়ে ফার্স্ট ক্লাসে যাচ্ছে, কিন্তু থিঙ্কিং প্রসেসের সাথে যারা জড়িত এদের ম্যাক্সিমামই ডেপুটেশনের সাথে আসতে হয়। এনসিটিবিকে উচিত হবে যে আপনার নিজস্ব জনবল তৈরি করা, যারা কারিকুলাম বোঝেন বা যারা বিগত যাদের সুনাম আছে অনেক দিন সময় কারিকুলাম, সেটা সে যদি রিটায়ারমেন্ট হয়ে যায়, সে যদি ভিন্ন মতামূল্যও হয়, তা তো আপনি ওটার দিকে তাকাবেন না। একাডেমিক এই জায়গাগুলোতে আপনি খুব বেশি স্ট্রিক্ট হওয়া যাবে না। একাডেমিক্যালি খুবই ভালো, সে কারিকুলাম বানানোর জন্য খুবই পারফেক্ট, কিন্তু তার একটা মতাদর্শ আছে। আপনি এই মতাদর্শ বিচার করে যদি বলেন যে না ওকে নেওয়া যাবে না, তাহলে আপনি অনেক কিছু আপনি লস করবেন। বিশেষজ্ঞ ঘাটতির কথা স্বীকার করেছেন খোদ শিক্ষামন্ত্রীও। ক্ষোভ ঝাড়লেন এনসিটিবির ওপর। যারা আসছে তাদেরকে ঠিক মতো ওই সাবজেক্টে তারা এক্সপার্টিস কি না সেটা না জেনে এখানে আনা হয়। এটা হয় শুধু ঢাকা শহরে ডাম্পিং করা, বাট ইট শুড বি এক্সপার্ট পিপল শুড জয়েন হিয়ার। যারা এই কারিকুলামের এক্সপার্টিস তাদেরকে তো হান্টিং করেনি, বাট আমি চাচ্ছিলাম এদেরকে মডিফাইড করে কোনোরকমভাবে আমি সুন্দরভাবে এটাকে স্টিমুলেট করে তৈরি করতে পারি কিনা। সংশ্লিষ্টরা বলছেন শিক্ষা খাতের এই নৈরাজ্য থামাতে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে এনসিটিবিকে। বই ছাপানো উৎসব নয়, প্রয়োজন মানসম্মত শিক্ষার। আর সেজন্যই বিশেষজ্ঞরা বলছেন বারবার শিক্ষার্থীদের ওপর পরীক্ষামূলক কারিকুলাম চাপিয়ে দেওয়া বন্ধ করতে এনসিটিবির আমূল পরিবর্তন এবং এই বিষয়ের উপর কারিগরি দক্ষতা সম্পন্ন নেতৃত্বের প্রয়োজন। তা না হলে মেধাবী জাতি গঠনের স্বপ্ন অধরাই থেকে যাবে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ মিডিয়ামের সঙ্গে মিল রেখে নতুন কারিকুলাম পরিকল্পনা করা হচ্ছে। 2 থেকে 3 বছরের মধ্যেই তা বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার নরসিংদীর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনকালে একথা জানান তিনি। বলেন, সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর সমস্যা পর্যবেক্ষণ করা হচ্ছে। সঠিক পাঠদানের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি শিশুদের মিড ডে মিলের কার্যক্রমেও চলছে নজরদারি। বাংলাদেশে কয়েকটা মাধ্যম একসাথে কাজ করে, বিশেষ করে যেগুলোকে আমরা আরো আধুনিকতর হিসেবে চিন্তা করি, ইংলিশ মিডিয়াম, আইবি, এগুলো। যদি ইংলিশ মিডিয়াম পড়ে আপনি হার্ভার্ড অক্সফোর্ড যেতে পারেন, তাহলে আমার বাংলা মিডিয়াম পড়েও আপনার হার্ভার্ড অক্সফোর্ড ইকুয়ালি যেতে পারার অবস্থানে থাকতে পারতে হবে। আগামী 2-3 বছরের ভেতরে আমরা বড়ভাবে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে সক্ষম হবো, সেটা নিয়ে আমরা আশাবাদী, সেগুলো নিয়েও কাজ চলছে। সরকারকে 20,000 কোটি টাকা ছাপিয়ে দেওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন গভর্নর। প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী জানান, সংকটেও টাকা ছাপিয়ে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে বেসরকারি খাতকে কোণঠাসা করতে চায় না সরকার।
বাংলাদেশ ব্যাংক 20,000 কোটি টাকা ছাপিয়ে সরকারকে দিয়েছে, কিছু মাধ্যমে প্রকাশিত এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন গভর্নর মোস্তাকুর রহমান। শনিবার অর্থ মন্ত্রণালয়ে প্রাক বাজেট আলোচনায় গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের একথা জানান তিনি। খেলাপি ঋণের কড়া সমালোচনায় গভর্নর বলেন, অনেক ঋণের বিপরীতে নেই জামানত। এ ধরনের খেলাপি ঋণকে চুরি বলেও মন্তব্য করেন তিনি। এই নিউজটা আসছে, এই নিউজটা কোনোভাবেই সত্য না। 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে, এর কোনো আসলে অস্তিত্ব নাই। আমাদের ডিপোজিটের অলমোস্ট 1/3 আসলে খেলাপি অবস্থা আছে। এগুলো খেলাপি বলা যাবে কিনা বলা খুব মুশকিল। প্রাক বাজেট আলোচনায় প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, সংকটেও টাকা ছাপিয়ে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে বেসরকারি খাতকে কোণঠাসা করতে চায় না সরকার। আগামীতে পুঁজিবাজারে আস্থা ফেরানোয় জোর দেন তিনি। কেউ যদি এই কথাটা বলে এখন বিএনপি সরকার হাই পাওয়ার টাকা ছাপাচ্ছে, তারপরে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, এই কথাটা মানে দুঃখজনক আর কি। কারণ আমরা এই জায়গাতেই, আমরা যেখানে যে কথাগুলো আমাদের ম্যানিফেস্টোতে বলেছি, বক্তব্যে বলেছি, সেই জায়গা থেকে এতটুকু সরার কোনো সুযোগ নেই। প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে অনলাইন বিজ্ঞাপন নীতিমালা তৈরি, প্রকাশকদের সুরক্ষা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ প্রতিনিধিরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে ফ্রি ইন্টারনেট দেওয়ার চিন্তা করছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান। দেশের আইটি খাতকে এগিয়ে নিতে সবাইকে সৎ থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। আর প্রেস সচিব সালেহ শিবলি বলেছেন, কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে অকথ্য ভাষায় সমালোচনা করছে একদল লোক, যা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। রাজধানীর বনানীতে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ ও সাইবার নিরাপত্তা বিল নিয়ে সংলাপের আয়োজন করে আইসিটি স্টেক হোল্ডার্স অ্যালায়েন্স। আইসিটি খাত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সৎ হওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আপনাদের সম্মিলিত জ্ঞানে কিন্তু এই সভ্যতার নতুন পর্বে আমরা যারা দেশ জাতি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি জনগণের ভোট নিয়ে, আমরা তখন কিন্তু সমসাময়িকভাবে নীতিটা নির্ধারণ করতে পারবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, এই খাতের প্রসারে দেশ জুড়ে ফ্রি ইন্টারনেট সেবা দেওয়ার চিন্তা করছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে বিভিন্ন যে বড় শহরগুলোতে, বিশেষ করে জনবহুল জায়গায়, সেখানে স্বাধীনভাবে ফ্রি ইন্টারনেট শহরগুলিতে দেয়া, যেটা ইউরোপে এখন থেকে অনেক বছর আগে দেওয়া হয়েছিল। এখন হয়তো সেটা ইউরোপে আর প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশে এখন সেটার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি এই যে আইটিকে বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দেবার এই যে নতুন ধারণা তিনি এই বাংলাদেশের সৃষ্টি করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সংবেদনশীল হতে হবে। সমালোচনার নামে গালিগালাজ বাক স্বাধীনতা নয়। একটা জায়গা নিশ্চিত করা দরকার, আমাদের মধ্যে যে শিষ্টাচার, ভদ্রতা, মানুষকে মানুষ হিসেবে মনে করা, এই জায়গাগুলো আমরা মনে হয় আমাদের ঐতিহ্য থেকে হারিয়ে গিয়েছি। এই জায়গাতে আমাদেরকে ফিরতে হবে। সংলাপে আইসিটি খাত নিয়ে বিভিন্ন পরিকল্পনা ও বাধার বিষয়গুলো তুলে ধরেন বক্তারা। যদি আমরা কাজে লাগাতে পারি। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। মাদক চাঁদাবাজির সঙ্গে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। শনিবার বিকেলে রাজধানীর মাদারটেকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, জনকল্যাণমূলক কাজ করেই জনগণের পাশে থাকবে সরকার। এ সময় সরকারের 31 দফা বাস্তবায়নের সব পদক্ষেপই নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। সরকারের বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে উন্নয়ন দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে, মানুষের পাশে থাকতে হবে, আমাদেরকে মানুষের দুঃখ দুর্দশাকে নিজের করে নিতে হবে। মাদকের সাথে যারা জড়িত তাদেরকে কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দিবে না। মাদকের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। কোন রকম বিভ্রান্ত চালিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কখনোই দুর্বল করা যায় নাই। নড়াইলে ট্রেনের ধাক্কায় মা ও শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঢাকা বেনাপোল রেল লাইনের নড়াইল পৌরসভা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রেল লাইন দিয়ে শিশু ফুরকানকে নিয়ে হাঁটছিলেন পলি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাইন থেকে ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোলে থাকা শিশুটিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনায় ধান কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পুলিশ জানায় শনিবার সকালে তেরখাদার মধুপুর গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় শহীদুল ও সাইফুল মোড়লের মধ্যে সংঘর্ষ বাধে। গুরুতর আহত 5 জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় নূর আলমের মৃত্যু হয়। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষ। শনিবার রাতে চর ভদ্রাসন উপজেলার ফাজিলখার ডাঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, 3 বছর আগে মামলার সাক্ষী না দেওয়ায় কালামের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল হায়দার মুন্সির। সেজেরই রাতে তাকে ডেকে নিয়ে যায় 5 থেকে 6 যুবক। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। ছোট ভাই সুজন ছুটে গেলে তাকেও কুপিয়ে জখম করে। 2 ভাইকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল নিলে হায়দারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। দেখছেন ভোরের সময়। জনরায়ের পরও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির অভিযোগ করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে রাজধানীর গ্রিন রোডে জুলাই সনদ নিয়ে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। গণভোটের মাধ্যমে জনরায় স্পষ্ট হয়েছে, তাই সংস্কার বাস্তবায়নে সরকার আইনগত বাধ্য বলে উল্লেখ করেন সাবেক বিচারপতি এম এ মতিন। ভিন্নমত থাকলেও জুলাই সনদই এখন রাষ্ট্র মেরামতের মূল রূপরেখা বলেও মন্তব্য করেন আলোচকরা। আমরা মনে করেছি এগুলো গুরুত্বপূর্ণ এবং এত গড়িমসি কেন বলে এটা সংবিধানে নাই, এইসব তো সংবিধানে তো অনেক কিছুই নাই। এই যে যদি জুলাই চার্টারের এবং গণভোটের বিষয়ে সংবিধানে নাই, এইসব বিষয়ে যদি প্রশ্ন করা হয় এবং রাষ্ট্রপতির আদেশ দেওয়ার যে ক্ষমতাটা সংবিধানে নাই, যে এই যে অধ্যাদেশগুলো জারি হয়েছে 133টা, এটা কি রাষ্ট্রপতি দিতে পারেন? আমাদেরকে এটা আইনের কোড দেন আমাদের দেশ শাসন করার জন্য। উনি এমন একটা আইন দিল যে প্রায় অর্ডিনারি মুরগি চুরি করলে ফাঁসি হবে, এরকম আইন হলো। তো মানুষ একদম অতিষ্ঠ হয়ে গেল যে এই কোড দিতে আমাদের চলবে না। পেশি শক্তির কাছে দেশের রাজনীতি কুক্ষিগত হয়ে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার রাজধানীর বনানীতে এক সেমিনারে দলটির নেতারা অভিযোগ করেন, অর্থনৈতিক যাত্রায় বৈশ্বিক প্রেক্ষাপটের জায়গা থেকে সরকার প্রধান নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। ন্যায্য ও সমতার ভিত্তিতে আঞ্চলিক স্থিতিশীলতার দাবি করেন তারা। বলেন, পেশি শক্তি নয়, নীতিই হবে ক্ষমতার কাঠামোয় থাকায় এবং পরিবর্তনের মূল বিবেচনা। সে লক্ষ্যে দলের পক্ষ থেকে ছায়া বাজেট কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এনসিপি নেতারা। এবং যারা জ্বালানি মিনিস্টার একবার কিংবা দুইবার একটা ব্যর্থতার গভর্নমেন্ট আপনার কি করে নাই। বাংলাদেশের রাজনীতি যেভাবে পেশি শক্তির কাছে কুক্ষিগত হয়ে আছে, সেটা দিন শেষে আমাদের কারোর জন্যই ভালো নয়। আমরা চাই পেশি শক্তি না, পলিসি হবে ক্ষমতা কাঠামোয় আহরণ করার, ক্ষমতা কাঠামোয় থাকার প্রধান নির্ণায়ক। আমরা যে কথা বলবো, বিএনপিকে কথা বলে সে তো কথা শোনে না, চুপ করে থাকে, কিছু বলে না, মুখ বন্ধ করে থাকে। সে সারা দিন রাত হলো অনলাইনে মিটিং করছে না, আমরা তার কথা দেখি নাই, এখন সে কোনো কোশ্চেনের উত্তর দিতে পারে না। তাহলে আমরা কার কাছে কথা বলবো, কে শুনবে? এই জন্য হলো কথা না শুনলে ওই পার্লামেন্ট থেকে অথবা বিভিন্ন জায়গায় আমরা ডেমোক্রেটিক প্রক্রিয়া তাদেরকে বিদায় করতে বাধ্য হবো। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুসের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। শনিবার বাদ আসর জানাজার অংশ নেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী AZM জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় দুর্দিনে বিএনপির প্রতি ডাক্তার আব্দুল কুদ্দুসের অবদান স্মরণ করেন নেতারা। আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় মোনাজাত। দীর্ঘদিন নিউরো সায়েন্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে শনিবার দুপুর ২:৩০টায়
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিয়া পরিষদের সাবেক এই সভাপতি। রোববার বাদ জোহর নামাজের জানাজা শেষে ময়মনসিংহের গফরগাঁয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার দুপুরে সদরের আমতলা শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এলাকায় জনসভায় তিনি একথা বলেন। পরে 7 কিলোমিটার খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করেন ডেপুটি স্পিকার। পূর্বধলায় একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেজন্য আমরা অত্যন্ত মর্মাহত। আমি আশা করছি পুলিশ প্রশাসন যথাযথ আইন প্রয়োগ করে আইনি কাঠামোর মাধ্যমে দোষীদের শাস্তির বিধান করবেন। দিনাজপুরের ফুয়েল কার্ড পদ্ধতিতে তেল বিক্রিতে গ্রাহকের ভোগান্তি কমেছে। হিলির একমাত্র ফিলিং স্টেশনে তেল বিক্রি শুরু হয় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ ও চালকদের মাঝে। দীর্ঘ সিরিয়াল বা লাইন অপেক্ষা ছাড়াই 300 টাকার তেল নিতে পারছেন তারা। এদিকে পাম্পে তেল নিলেও এখনও চরম ভোগান্তিতে ঠাকুরগাঁয়ের যানবাহন চালকরা। ধীরগতিতে তেল দেয়ায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। জ্বালানি সংকটের কারণে ঘন ঘন লোডশেডিংয়ে হুমকির মুখে পড়েছে চা শিল্প। উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে চায়ের গুণগত মান নিয়ন্ত্রণেও। তবে সংকট সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে চা বোর্ড। নৌসাদ আহমেদ চৌধুরীর ছবিতে একরামুল কবিরের রিপোর্ট। লোডশেডিংয়ের কারণে বন্ধ বিভিন্ন মেশিন, ব্যাহত হচ্ছে উৎপাদন। এমন পরিস্থিতি লাক্কাতুরা সহ দেশের 168টি চা বাগানের 120টি কারখানার। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে শনিবার সিলেট বিভাগে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল 580 মেগাওয়াট। বিপরীতে সরবরাহ করা হয় 400 মেগাওয়াট পর্যন্ত, ঘাটতি 180 মেগাওয়াট। বর্তমান পরিস্থিতিতে চা কারখানায় আলাদাভাবে বিদ্যুৎ সরবরাহ সম্ভব নয় বলে জানায় কর্তৃপক্ষ। জলবায়ু পরিবর্তনের কারণে পরপর কয়েক বছর চা উৎপাদন ব্যাহত হলেও চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকার পর জ্বালানি সংকটের কারণে চা উৎপাদন ব্যাহত হবে বলে মনে করছেন চা বাগানের মালিক ও শ্রমিকেরা। লোডশেডিং এর কারণে চা পাতার যদি উৎপাদন ব্যাঘাত ঘটে, তাহলে যে মালিকরা যদি ক্ষতিগ্রস্ত হয়, সেখানে কিন্তু এই ক্ষতিগ্রস্ত এটা সম্পূর্ণ শ্রমিকদের উপরেই প্রভাবটা পড়বে। আমাদের ফ্যাক্টরিতে আমরা নিয়মিতভাবে ম্যানুফ্যাকচারিং করতে পারতেছি না, এতে আমাদের ফাতি নষ্ট হচ্ছে এবং কোয়ালিটি হ্যাম্পার হচ্ছে। লোডশেডিংয়ের কারণেই অনেক কারখানায় ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করায় বাড়ছে উৎপাদন খরচ। তবে সংকট সমাধানে কাজ চলছে বলে জানায় চা বোর্ড। বৈশ্বিক যতই মন্দা থাকুক না কেন, সরকার স্পেশাল একটি এফোর্ট দিয়ে সেই জ্বালানি সংকটের একটা উত্তরণ ঘটাবেন, আমরা আশাবাদী। এবং একই সাথে আমাদের চা শিল্পেরও যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যাবে। চা বোর্ডের তথ্য মতে 2025 মৌসুমে দেশে চা উৎপাদন হয় 9 কোটি 43 লাখ কেজি, যা লক্ষ্যমাত্রার চেয়ে 80 লাখ কেজি কম। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওড় অঞ্চলে বোরো ধান কাটা শুরু হলেও মিলছে না শ্রমিক। জলাবদ্ধতায় কাজ করছে না হারভেস্টার মেশিনও, তার উপর রয়েছে জ্বালানি তেলের সংকট। এতে লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। এমন পরিস্থিতিতে নিচু জমিতে ধানের চাষ না করার পরামর্শ কৃষি কর্মকর্তার। নেত্রকোনা থেকে আলপনা বেগম এবং সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট।
নেত্রকোনার আটপাড়া উপজেলার ষাটর্দ তাহির উদ্দিন কোমর পানিতে নেমে ছেলে সোহাগকে সঙ্গে নিয়ে কাটছেন ধান, নেই শ্রমিক কিংবা মেশিন। এবছর 15 কাঠা জমিতে বোরোর আবাদ করেছিলেন তাহের, কিন্তু ধান কাটার শ্রমিক পাচ্ছেন না তিনি। এর মধ্যে আবার বৃষ্টির পানিতে ডুবে গেছে ফসল। খাল খনন না থাকার কারণে পানি নামারও কোনো পথ নেই। একই অবস্থা বারহাট্টা, কমলকান্দা, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরির বেশিরভাগ হাওরের কৃষকদের। তেলের সংকটে মিলছে না মেশিনও, আর পেলেও জলাবদ্ধতায় কাজ করাই দায়। গাড়ি নামায় তেল না ভাই, তেল আমরা চলাম কেমন? জলাবদ্ধতা, খাল নাই, খাল খনন করার কথা ছিল, খাল খনন করে নাই। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, যাতে মেশিনগুলো চলে। ডিজেলের যে আমাদের ফুয়েল একটা মেন বিষয়, সেটা যদি আমরা সমাধান থাকে তাহলে কোনো সমস্যা হবে না। এবং আজকে যে সমন্বয় মিটিং ছিল, সেখানে আমি ডিসি মহোদয়কে আমার পক্ষ থেকে অনুরোধ করছি যাতে আমরা তেলকে যাতে আমরা কোনো বাধাগ্রস্ত না হয়, তেল যাতে আমরা কৃষকেরা পায়। সুনামগঞ্জেও ধান কাটতে বেগ পেতে হচ্ছে কৃষকদের। প্রতিদিন একটি কম্বাইন হারভেস্টার মেশিন টানা ধান কাটতে 200 লিটার ডিজেল লাগে, কিন্তু 100 লিটারের বেশি ডিজেল মেলে না পাম্প থেকে। বাকি ডিজেল খুচরা বাজার থেকে বেশি দামে কিনে মেশিন চালাতে হয়। এতে খরচ বাড়ছে হারভেস্টার মেশিনের। বিঘাপতি 1900 টাকা করে ভাড়া গুনতে হচ্ছে কৃষকদের। অন্যদিকে হাতে ধান কাটার শ্রমিকও পাওয়া যাচ্ছে না। 100 লিটার করলে 50 লিটার, উনির তেল লাগে ডেলি 200 লিটার। তেলের কারণে আপনার ধান কাটতে অসুবিধা হয়। আগের যে শ্রমিক ছিল, কৃষক ধান কাটতো, এখন বর্তমানে শ্রমিক নাই। আগে আমরা 1500 টাকায় কেয়ার কাটতাম ক্ষেত, এখন আমরা 2000 টাকা 2200 টাকায় কেয়ার কাটা লাগে। প্রত্যেকটা উপজেলা কৃষি অফিস থেকে জেলা প্রশাসনের কাছে আমরা জ্বালানি তেলের বরাদ্দ চেয়েছি, যাতে কৃষকদের জন্য বা ধান কাটার জন্য দেওয়া হয়। কৃষি বিভাগের তথ্যমতে এবার নেত্রকোনায় 1,85,547 হেক্টর এবং সুনামগঞ্জের 53টি হাওরে 2,23,511 হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। তারিফ রহমান, সময় সংবাদ। ভোরের সময়ে এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ তাজমিলা। পরবর্তী সংবাদগুলো জানাবো আমি কাজল আব্দুল্লাহ। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। দেখছেন ভোরের সময়। উদ্বোধনের 2 দশক পেরিয়ে গেলেও পুরোপুরি চালু হয়নি ময়মনসিংহের চরাঞ্চলের 20 শয্যার হাসপাতাল। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। কেবল আউটডোর সেবা চালু থাকলেও নিয়মিত দেখা মেলে না চিকিৎসকের। রোগীদের চাহিদা অনুযায়ী ওষুধ বিতরণ করেন ফার্মাসিস্ট। পরিত্যক্ত পড়ে আছে আবাসিক ভবনও। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে চরাঞ্চল 20 শয্যা হাসপাতাল। চরাঞ্চলের লাখো মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে 2006 সালে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় স্বাস্থ্যসেবা কেন্দ্রটি। পরাণগঞ্জের 20 শয্যার এই হাসপাতালে এসে দেখা গেল এখানে রোগীরা সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে এসে ভিড় করেন। তারা চিকিৎসা সেবার জন্য আসেন, কিন্তু এখানে কোনো ধরনের চিকিৎসক এখানে পাওয়া গেল না এবং রোগীরা যার যার মতো ওষুধ চাচ্ছেন, আর ফার্মাসিস্ট যিনি আছেন এখানে তিনি সেই চাহিদা অনুযায়ী ওষুধ দিচ্ছেন। অর্থাৎ এখানে রোগীরাই যেন ডাক্তার। হাসপাতালের বহির্বিভাগে কিছু ওষুধ বিতরণ ছাড়া আর কোনো কার্যক্রম নেই। রোগীদের অভিযোগ, হাসপাতালটিতে 2 জন চিকিৎসক থাকলেও নিয়মিত পাওয়া যায় না। ওষুধ নেওয়ার লেগে আসি, ডাক্তার পাইছি না। এই না কই যে মিটি বড়ি দেন, গ্যাসের বড়ি দেন, এর কোনো চিকিৎসা নাই। এই নয় যে জ্বরের, পেট নামনি, এই যে গ্যাসের ডাক্তার নাই। এই 4th শ্রেণী 3য় শ্রেণী কর্মচারী থাকে। আগে তো 5 জন ডাক্তার ছিল, প্রতিদিনই ছিল। এখন 3 জন মেডিকেল অফিসার, তারা এখান থেকে বদলিয়ে চলে যাওয়ার কারণে 2 জন আছে। দোতলা হাসপাতালটিতে নারীদের জন্য 12টি ও পুরুষদের জন্য 8টি শয্যা থাকার কথা। রয়েছে চিকিৎসক কর্মচারীদের জন্য 4টি আবাসিক ভবনও, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ফাঁকা ওয়ার্ড, পুরো ভবন জুড়ে ধুলোর স্তর। অপারেশন থিয়েটারে নেই প্রয়োজনীয় সরঞ্জাম, লাইট থাকলেও নেই অপারেশন টেবিল। বাক্সবন্দি অবস্থায় পড়ে আছে অ্যানেস্থেসিয়া মেশিন সহ নানা যন্ত্রপাতি। হাসপাতালের পেছনের আবাসিক ভবনগুলোও জরাজীর্ণ। আমাদের তো এখানে ইনডোর নাই, আমার এই কাজটি করা হয় না। এখানে আসতে আমার কাজটা তো আমি করতে পারতেছি। ইনডোর সার্ভিস চালু থাকলে আমাদের নার্সিংয়ে যে মূল কাজটা আমরা সেটা করতে পারতাম। বর্তমানে যেহেতু চালু নাই, সেহেতু আমাদের সেই সুযোগটা নাই। হাসপাতালটির জনবল কাঠামো অনুমোদন না হওয়ায় 2 দশকেও পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হয়নি বলে জানালেন সিভিল সার্জন। 20 শয্যা বিশিষ্ট
হাসপাতাল আদালতগুলোর যে স্ট্যান্ডার্ড সেটআপ অনুযায়ী যে জনবল এটা তৈরি করা হয় নাই, এটা মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয় অনুমোদন দিলে কিন্তু অন্তত জনবল টাকাটা তৈরি হবে। জানা গেছে দ্রুত ২০ শয্যার হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীকে একটি অনুরোধ পত্র দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আবু ওহাব আকন্দ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দ্রুত গতিতে এগিয়ে চলছে মৌলভীবাজারের কাটাগাং ও দেওড়াছড়া খাল পুনর্খননের কাজ। এর মধ্যে সম্পূর্ণ হয়েছে ৭০%। পুরোপুরি শেষ হলে প্রায় ১৫০০ কৃষক বছরে ৩টি ফসল চাষাবাদ করতে পারবেন বলে আশা সংশ্লিষ্টদের। পাশাপাশি হাওর এলাকায় স্থায়ীভাবে নিরসন হবে বন্যা ও জলাবদ্ধতা। বিডিসি বলছে, কৃষিতে উৎপাদন বাড়াতেই খাল পুনর্খননের এই উদ্যোগ। শাওলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবিতে রিপোর্ট। কৃষিতে উৎপাদন বাড়াতে দেশের প্রতিটি জনপদে খাল খনন ও পুনর্খনন করছে সরকার। তারই অংশ হিসেবে মৌলভীবাজারের কাটাগাং ও দেওড়াছড়া খাল পুনর্খনন করা হচ্ছে। ৮০ লাখ টাকা ব্যয়ে ৯০ দিন মেয়াদের প্রকল্পটি দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে প্রায় ৭০% কাজ সম্পন্ন হয়েছে। খালটি পুনর্খনন হলে সদর উপজেলার রাধাকান্তপুর, ভুজবল, মার্কুনা, বাইনকা ও নিতেশ্বর সহ অন্তত ৮টি গ্রামের জমি বোরোসহ ৩টি ফসল চাষাবাদের আওতায় আসবে। পাশাপাশি হাওর এলাকায় স্থায়ীভাবে বন্যা ও জলাবদ্ধতা নিরসন হবে। তবে খালের পানি নিয়ন্ত্রণে আনিকেলি বড় গ্রামের একটি অংশে স্লুইস গেট নির্মাণের দাবি স্থানীয় কৃষকদের। বর্তমানে যে খাল কাটা হয়েছে এ খালে আমরা অনেক ফায়দা হইব। কয়েক 100 বিঘা জমি হইব, ক্ষেত কি বেশি হইব। কৃষকরা তারা চাইলে 200-300 তারা এই পানি দিয়ে ক্ষেত করতে পারবো। দেওয়ালঘাটের অন্য একটা সুইচ গেট আমরা দিলে বাদে আমরা উপকৃত হইমু। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার বলছেন, মেয়াদ শেষ হওয়ার আগেই কাজ সম্পন্ন করে হস্তান্তর করা হবে। এলাকাবাসীর সহযোগিতায় আর অল্প কিছুদিনের মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। এ দুটি খাল খননে ব্যাপক জমি চাষের আওতায় নিয়ে আসার পাশাপাশি এলাকাটি বন্যা মুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বিএডিসি বলছে, কৃষি উৎপাদন বাড়াতেই এই প্রকল্প। এই খাল খনন করার ফলে কৃষকের অনেক উপকার হবে, বিশেষ করে তাদের যে জলাবদ্ধতা নিরসন হবে এবং এই এক ফসলি জমিগুলা 3 ফসলি জমিতে রূপান্তরিত হবে। বিএডিসির দেয়া তথ্য মতে শহরের কোদালীছড়ার মুখ থেকে উৎপত্তি হয়ে পশ্চিমে বাইনকা ব্রিজ দিয়ে মৌলভীবাজারের হাইল হাওরে পতিত হয়েছে কাটাগাং খাল। আর দেওড়াছড়া খালটি প্রেমনগর চা বাগান থেকে এসে কাটাগাঙে মিশেছে। সময় সংবাদ, মৌলভীবাজার। ভোরের সময় আরও থাকছে। আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনে আগ্রহী ইরান। মার্কিন আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ। যুদ্ধবিরতি নিয়ে এখনও ভাবেননি ট্রাম্প। হামলা হলে কড়া জবাবের হুঁশিয়ারি আইআরজিসির। জামালপুরের লক্ষ্মীরচর, ভারুয়ামারি, শরীফপুর, নান্দিনা সহ ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। একই চিত্র জেলার অন্যান্য চরেও। এতে চলতি বোরো মৌসুম সহ সবজি চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ব্রহ্মপুত্র চরে যথার্থপুর গ্রামের কৃষক আক্তার আলী 6 একর জমিতে বোরো সহ সবজি চাষ করেছেন। ডিজেলের অভাবে তার ক্ষেতে শুকিয়ে মাটি ফেটে যাচ্ছে। 3 দিন আগে 5 লিটার ডিজেল পেলেও তা দিয়ে ক্ষেতের অর্ধেকও পানি দিতে পারেননি। একই অবস্থা অন্য কৃষকদেরও। তারা বলছেন, কৃষি বিভাগের দেয়া তেলের কার্ড দিয়েও মিলছে না তেল। এভাবে চলতে থাকলে উৎপাদিত ফসলের বিপর্যয়ের আশঙ্কায় দুশ্চিন্তায় তারা। মুগাই হয়েছে, তেল আনা যায়, তেল পাই না। এখানে আমাদের 3 থেকে 4 দিন পরে পানি দেওয়া লাগে। পানি না দিলে গাছগুলো মারা যায়। আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি হইতাছে। সেচ দিতে পারতাছি আমরা তেল বেগরে। পাম্পে গেলে এই পাম্পও তেল নাই, ওই পাম্পও যান। পাম্পে গেলে আমাদের সারাদিন ভোগান্তির হয়ে সন্ধ্যার সময় 2 লিটার তেলও দেয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কৃষকদের নিয়মিত পরামর্শ দেয়া সহ অগ্রাধিকার ভিত্তিতে ডিজেল কার্ড দেয়া হয়েছে। যে সমস্ত চাষি বা সবজি চাষি পাচ্ছে না, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিব এবং তেলের ব্যবস্থা করে দিব, যাতে তারা সেচ কার্যক্রম পরিচালনা করতে পারে। কৃষকদের জন্য বরাদ্দকৃত তেল দেয়ায় কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা জানান তেল মনিটরিং কমিটির আহ্বায়ক। কৃষকদের কি পরিমাণ তারা ফুয়েল পাবে, জ্বালানি পাবে, এটা কিন্তু সরকারের একটা নির্দেশনা রয়েছে। কেউ যদি সেই নির্দেশনা ভায়োলেশন করে তাদের এবং আমাদের কাছে অভিযোগ জানায়, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং তার জ্বালানি আমরা নিশ্চিত করব। জেলায় চলতি মৌসুমে 1,26,385 হেক্টর জমিতে বোরো ধান ও 8,000 হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে।
সময় সংবাদ, জামালপুর। উন্নয়নের ছোঁয়াও লাগেনি শেরপুরের কামারের চর ইউনিয়নের 3টি গ্রামে। সড়ক ও সেতুর অভাবে ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক, শ্রমিক পাচ্ছেন না কাজ। রোগীরাও বঞ্চিত হচ্ছেন উন্নত চিকিৎসা থেকে। এই অবস্থায় শুধু একটি সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। গ্রীষ্ম মৌসুমে হাঁটু পানি থাকায় তা মারিয়ে গন্তব্যে যাচ্ছেন শিক্ষার্থীরা। পোশাক ভিজে গেলেও বিকল্প না থাকায় এই ভোগান্তি নিত্যদিনের সঙ্গী। মাত্র 3.5 কিলোমিটার উঁচু সড়ক ও ছোট বড় 3টি সেতুর অভাবে শেরপুর শহর থেকে 12 কিলোমিটার দূরত্বের কামারেচর ইউনিয়নের 3টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা নাজুক। পুরাতন ব্রহ্মপুত্র ও দশানী নদীর বাঁধ না থাকায় প্রতিবছর বন্যায় কামারেচর বাজার থেকে 1.5 কিলোমিটার পাকা সড়কটি 8 থেকে 10 ফুট তলিয়ে যায়। এতে নৌকাই হয়ে ওঠে একমাত্র ভরসা। চরম ভোগান্তির শিকার নারী, শিশু ও বৃদ্ধরা। স্কুলে আসার সময় অনেক সময় কাপড় ভিজে যায়, আরেক সেট কাপড় চোপড় নিয়ে আসতে হয় যেন স্কুলটা মিস না হয়। অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, তাও নিয়ে আসতে পারি না। রাস্তা নিচু থাকার কারণে অনেক ছাত্রছাত্রী স্কুল আসতে পারে না। বন্যা মুক্ত করতে গেলে কামারচর বাজার থেকে 6 নং সর পর্যন্ত এই রাস্তাটা আমাদের উঁচু করা দরকার। যখনই সুযোগ এসেছে রাস্তাঘাট নিয়ে কথা বলার, ব্রিজ কালভার্ট নিয়ে কথা বলেছি। আমি মনে করি যে এটি বাস্তবায়ন হলে এই বিপুল সংখ্যক মানুষের জন্য একটি বিরাট বড় স্থান হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, নাজুক যোগাযোগ ব্যবস্থায় কৃষক বঞ্চিত উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে, আর শিশুরা মানসম্মত শিক্ষা থেকে। এ নিয়ে সম্প্রতি নদী পাড়ে মানববন্ধনও করেন এলাকার কয়েক হাজার মানুষ। এ অবস্থায় সেতু নির্মাণের আশ্বাস এলজিডির। দশানী ব্রিজের ডিজাইন, ড্রয়িং এগুলি চলতেছে। অল্প দিনের মধ্যে সেটা বাস্তবায়নে যাব আমরা, এবং ব্রিজের সাথে অ্যাপ্রোচ যে রাস্তাটাও অ্যাপ্রোচ রোড হিসাবে উন্নয়ন হবে। পয়স্তির চর, গোয়ালপাড়া ও 6 নম্বর চর গ্রামে প্রায় 20,000 মানুষের বসবাস। সময় সংবাদ, শেরপুর। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এ সময় দ্রুত সরিয়ে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সিক্রেট সার্ভিসে দ্রুত বলরুমের দরজা বন্ধ করে দেয়। ওয়াশিংটন হিলটনের মূল বলরুমে হাজার অতিথি উপস্থিত থাকাকালে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিস সদস্যরা স্টে ডাউন নির্দেশ দিয়ে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে দ্রুত নিরাপদে সরিয়ে নেন। সশস্ত্র কাউন্টার অ্যাসল্ট টিম মঞ্চে অবস্থান নেয় এবং হলরুমের পেছনের দিকে অস্ত্র তাক করে নিরাপত্তা নিশ্চিত করে। এ সময় ক্যাশ প্যাটেল সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরও দ্রুত সরিয়ে নেওয়া হয়। অতিথিরা মেঝেতে নিচু হয়ে আশ্রয় নেন, তবে অনেকেই পরে হলরুমে অবস্থান করেন। আলোচনার মাধ্যমে চলমান সংঘাত নিরসনে আগ্রহী ইরান 3 দেশীয় কূটনৈতিক সফরের দ্বিতীয় পর্যায়ে ওমানে পৌঁছে কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তান সফর ইতিবাচক হয়েছে উল্লেখ করে শান্তি স্থাপনে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। এদিকে ইরানের যুদ্ধবিরতি শেষ করার কথা এখনও ভাবেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ফের হামলা হলে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। পাকিস্তানি দ্বিতীয় দফার শান্তি আলোচনায় নিজেদের প্রতিনিধি পাঠানোর কথা জানালেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, অর্থহীন আলোচনা করতে ইসলামাবাদ যাবেন না তার প্রতিনিধিরা, তবে তেহরান চাইলে যে কোনো সময় সমঝোতার জন্য ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প। আমরা অর্থহীন আলোচনার জন্য 15 ঘন্টা বিমানে কাটাতে চাই না, তাই আমরা টেলিফোনে আলোচনা করব। তারা যে কোনো সময় আমাদের কল করতে পারে। সব কার্ড এখন আমাদের হাতে। কার্যত তাদের কোনো সামরিক শক্তি বাকি নেই, তাদের কোনো নেতাও নেই। যুদ্ধবিরতি শেষ করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট জানান, এ বিষয়ে এখনও তিনি ভাবেননি। যে বা যারাই বর্তমানে ইরানের প্রশাসনিক ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে তিনি চুক্তি করতে প্রস্তুত বলে উল্লেখ করেন। তবে পরমাণু কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্তে অটল বলে জানান প্রেসিডেন্ট।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার 3 দেশীয় কূটনৈতিক সফরের দ্বিতীয় পর্যায়ে ওমানে পৌঁছেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাকচি লেখেন, তার পাকিস্তান সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, তবে আলোচনার মাধ্যমে সংঘাত নিরসনে ওয়াশিংটনের আন্তরিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। সফর শেষে তিনি আবার পাকিস্তানে যেতে পারেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি। এর মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, নতুন করে কোনো হামলা হলে আরও কঠোর জবাব দেবে তারা। কাতাম আল আনবিয়া সদর দপ্তর জানায়, যুক্তরাষ্ট্র যদি অবরোধ ও সামরিক চাপ অব্যাহত রাখে তাহলে ইরান প্রতিরোধে প্রস্তুত থাকবে। একই সঙ্গে তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণকে তাদের কৌশলগত অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে তেল আবিবের সঙ্গে কূটনৈতিক আলোচনার বিরুদ্ধে সমাবেশ করেছেন বৈরুতের বাসিন্দারা। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা এলেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নাবাতিয়া জেলায় ট্রাক ও মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় কয়েকজন নিহতের কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও একাধিক শহরে বিস্ফোরণ, আর্টিলারি হামলা ও ভবন ধ্বংসের খবর পাওয়া গেছে। নেতানিয়াহু বাহিনীর দাবি, হিজবুল্লাহ তাদের দিকে রকেট ছুড়েছে, যার জবাবেই এই অভিযান। পাশাপাশি ট্যাঙ্ক ও সেনা নিয়ে সীমান্তে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে লেবাননের হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। হিজবুল্লাহর আইন প্রণেতা আলী ফাইয়াদ বলেছেন, হত্যা ও হামলা চলতে থাকলে এ যুদ্ধবিরতির কোনো অর্থ নেই। এদিকে বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভে উঠে এসেছে ক্ষোভ ও অনাস্থা। বিক্ষোভকারীরা যুদ্ধবিরতিকে প্রতারণা আখ্যা দিয়ে বলছেন, আলোচনার আড়ালে চলছে দখল ও ধ্বংসযজ্ঞ। বিশ্লেষকদের মতে, কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও সংঘর্ষ বন্ধ হয়নি, বরং নতুন করে ঝুঁকি আরও বেড়েছে। এদিকে যুদ্ধে সাংবাদিকদের মৃত্যুতে নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য ও ফিনল্যান্ড। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।